আসসালামু সবাইকে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সময় তুমি কি কি পড়বা, কি কি বাদ দিবা, কোথায় থেকে শুরু করবা, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, প্রথমে হচ্ছে যায় তোমার সিলেবাস বোঝা, অর্থাৎ তুমি যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিবা ওইগুলা সিলেবাস বোঝা। তো সিলেবাস বোঝার জন্য তুমি কি করবা? আচ্ছা, এটা বোঝার জন্য তোমাকে প্রথমে ওই বিশ্ববিদ্যালয়ের বিগত সালে প্রশ্ন ব্যাংকটা কিনা বা কালেক্ট করা। আচ্ছা, এখন প্রশ্ন ব্যাংক কেনার পরে তুমি কি করবা? ধরো এখন 24 সাল চলতেছে, 23 সাল পর্যন্ত, ধরো 2000 থেকে 2023, ধরো 20 বা 22 বা 23টা সেট প্রশ্ন তুমি কালেক্ট করলা। এরপর তুমি দেখবা যে কোন টপিক থেকে কতগুলা কোশ্চেন আসে, মানে তুমি বিগত সালের প্রশ্নগুলা থেকে কোন কোন বিষয় কি কি টপিকের উপর প্রশ্ন আসতেছে এগুলা কালেক্ট করবা। উদাহরণ হিসাবে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমাদের সি ইউনিটে ভর্তি পরীক্ষা বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, ম্যানেজমেন্ট এবং ধরো মার্কেটিং, এগুলো থেকে প্রশ্ন আসে। তো আমি ধরো তোমরা প্রথমে কি করবা? ধরো হচ্ছে 2023 সবার উপরে 23 সেরে রাখবা, তারপর 22, তারপরে 20, 21, 20, 19 এরকম করে সাজাইবা। তো 23 সালে ধরো হিসাব বিজ্ঞানে যে 12টা, ধরো ঢাকা ইউনিভার্সিটির উদাহরণ দিলাম, বা গুচ্ছের 35টা কোশ্চেনের মধ্যে তুমি প্রথমে হিসাব করবা। ধরো এই কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আসলো। ধরো ঢাকা ইউনিভার্সিটির কথা বললে ধরো আসলো ধরো বিক্রিত পণ্য ব্যয় থেকে একটা, হিসাব সমীকরণ থেকে একটা, তারপরে হচ্ছে যায় ধরো নীতিমালা থেকে একটা, হ্যাঁ, এরকম করে তুমি অবচয় থেকে একটা, এরকম করে তুমি সাজাইবা। আবার ধরো জিএসটি কথা বললে, গুচ্ছের কথা বললে ধরো হিসাব সমীকরণ থেকে 2-3টা আসতেছে, তারপর হচ্ছে নীতিমালা থেকে 1-2টা আসতেছে, অবচয় থেকে 2-3টা করে আসতেছে, এরকম করে তুমি সাজাইলা। তাহলে তুমি যদি 23 বছরের প্রশ্ন সাজাও, তাহলে তুমি বুঝে গেলা যে এমন ধরো দেখলা যে অবচয় থেকে প্রতি বছরের প্রশ্ন আসতেছে, তাহলে তুমি শিওর অবচয়টা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই বছরও তুমি একটা অবচয় থেকে কমন পাবাই। তো এরকম করে সবগুলা সাবজেক্টের এরকম 20 থেকে 22 বা 23 বছর, বা আরো তুমি যদি আরো বেশি করতে পারো তাহলে আরো ভালো, মানে তুমি নিজের মতো করে একটা অ্যানালাইসিস তৈরি করবা। হ্যাঁ, এটা আবার অনেকগুলা প্রশ্ন ব্যাংকের মধ্যে বা সাবজেক্ট রিলেটেড যে বইগুলা দিয়ে, ধরো হিসাব বিজ্ঞানের জন্য বই কিনলা, ম্যানেজমেন্টের জন্য বই কিনলা, ওই বইগুলাতে বা কোচিং থেকে যে বইগুলা দেয় ওগুলাতে অ্যানালাইসিসটা করাই থাকে অনেক ক্ষেত্রে। যদি তবে নিজে থেকে করলে সবচেয়ে ভালো হইলো যে তুমি বিষয়টা ভালো করে বুঝলা। আচ্ছা, অ্যানালাইসিস তুমি করলা, এরপর কি হবে? তাহলে তুমি বুঝে গেলা যে তোমার কোন টপিকগুলো আগে শেষ করা দরকার। দেখলা যে এমন একটা টপিক, ধরন এই যে হিসাব সমীকরণ, এটা থেকে প্রতি বছর প্রশ্ন আসতেছে, তাহলে তোমার প্রথম কাজ কি? ওই টপিকটা শেষ করা। আবার কিছু টপিক দেখবা 1 বছর আসলো, আবার 1-2 বছর আসলো না, আবার আসতেছে, ওগুলা তুমি একটু দিয়ে পরে শেষ করবা। আবার কিছু টপিক ধরো তুমি এইচএসসি তে পড়লা, যেমন ধরো একটা উদাহরণ, কার্যপত্র তুমি এইচএসসি তে অনেক গুরুত্ব দিয়ে 1-2 মাস দিয়ে শেষ করলা, কিন্তু অ্যাডমিশনে এটা থেকে কোশ্চেন আসছে না বললেই চলে। তো এরকম এখন কথা হচ্ছে তুমি কতটুকু পড়বা আর কতটুকু, কোনটা মানে কি পড়বা কি বাদ দিবা, সব তো পড়া যাবে না। মনে রাখবা অ্যাডমিশনে 2 টাইপের স্টুডেন্ট চান্স পায় না। একটা হচ্ছে না বুঝে অতিরিক্ত পড়া, আর একটা হচ্ছে একদমই না পড়া। একদমই না পড়লে তো চান্স পায় না, এটা কোনো সমস্যা নাই। ধরো তুমি অনেক পড়লা তবুও তুমি চান্স পাইলা না, এটা তো কষ্ট একটু বেশি, ঠিক না? এত পড়ালেখা করলা তবুও চান্স পাইলা না, তো এই জন্য কারা চান্স পায় না, মানে অতিরিক্ত পড়ার পরেও কারা চান্স পায় না, বেশিরভাগ ক্ষেত্রে না বুঝেও অনেক পড়ে ফেলছে। এই জন্য প্রথম কাজই তুমি এই যুদ্ধে নামার আগে তুমি বুঝে ফেলবা তোমার কাজ হচ্ছে যাই কি পড়বো আর কি বাদ দিব, তাহলে তোমার কিন্তু সিলেবাসটা অনেক ছোট হয়ে যাবে। অনেক বেশি পড়া লাগে না, যতটুকু পড়বা ততটুকুই তোমার কাজে লাগবে। আচ্ছা, তাহলে তুমি কি করবা? প্রথম কাজই হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা, মানে বিগত সালে প্রশ্নগুলো সলভ করলা, আবার কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আসতেছে এটা ধাপে ধাপে সাজানো। আচ্ছা, এরপর হচ্ছে যায় আমরা কোচিং যদি করো, তোমাকে 45 থেকে 55টা মতো লেকচার শিট মানে সলভ করাবে, বা লেকচার শিট দিল, প্রত্যেক দিনে কোচিং এ একটা করে লেকচার শিট দিবে, তুমি ওদের সাথে ধাপে ধাপে শেষ করতে পারো। আর যে টপিক গুলাতে, যে লেকচার শিট গুলাতে সমস্যা থাকবে, এগুলা তোমার সিনিয়র বা কোচিং এ যে স্যার থাকে বা আপু থাকে, ওদের ভাইয়া আপু যারা থাকে তাদের থেকে সলভ করে নিবা। তবু 1-2 জন সিনিয়রের সাথে যোগাযোগ রাখবা, বা কোচিং এ যদি তোমাদেরকে এক্সট্রা সলভ ক্লাস দেয় তাহলে তার সমস্যা নাই। আচ্ছা, যদি কেউ কোচিং না করি চান্স পাওয়া, মানে কেউ যদি বলে যে ভাই আমি কোচিং করব না, আমার কি চান্স পাওয়া সম্ভব কিনা, আসলে কোচিং এর সাথে চান্স পাওয়ার কোনো সম্পর্ক নাই। কোচিং করলে জাস্ট একটাই লাভ হচ্ছে তুমি গতিটা বুঝলে আর কি, সিলেবাস বুঝতে সুবিধা হয়। আর কোচিং না করলে যে আহামরি কোনো সমস্যা হবে তা না,
তুমি যদি নিজে নিজে বাসায় থাকি সুন্দর করে মানে বিগত সাল অ্যানালাইসিস করে ধাপে ধাপে পড়তে পারো, তাহলে তোমার কোচিং আহামরি কিছু না। কোচিং করলেও যা, না করলেও তা। জাস্ট কোচিং তুমি ওই যে কি বলে মল টেস্ট গুলা দিলা, তারপর হচ্ছে ওদের সাথে প্রত্যেকদিন মানে একটা লেকচার শিটের উপর একটা করে ক্লাস দিবে, এই জিনিসগুলা তুমি একটু আগাই থাকলে আর কি। এছাড়াও কোচিং তোমাকে আহামরি কিছু করে দিবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া অনেকে বলতেছে যে আচ্ছা ভাইয়া আমি তো কোচিং এ ভর্তি হয়েছি, কিন্তু কোচিং এ ক্লাস শুরু হতে তো মোটামুটি এইচএস এর পরে কয়েকদিন সময় লাগে, ওই সময়টাতে আমি কি করতে পারি, মানে কোন টপিকটা শেষ করতে পারি? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাংলা যে গদ্য পদ্য বা সাহিত্য পাঠ যে অংশটা, সহপাঠে অংশ যে উপন্যাস নাটক যেগুলো আছে, এগুলো তোমাকে কোচিং এ শেষ করে দেয় না। তো তুমি ওদের পরীক্ষার মানে তোমার পরীক্ষা শেষ হইলে ওই অ্যাডমিশন জানি শুরু হইতে মোটামুটি 10-15 দিন লেগে যায়। এই 10-15 দিনের মধ্যে তুমি এই অংশটা শেষ করতে পারো। হ্যাঁ, তোমাকে কিন্তু কোচিং থেকে এই অংশটা শেষ করে দিবে না। তাহলে তুমি আগে থেকে যদি এই অংশটা শেষ করে ফেলো, আবার তোমাদের জন্য একটা মানে তোমরা তো শর্ট সিলেবাস পড়ে আসছো, তো অনেকগুলা গল্প উপন্যাস কিন্তু তোমাদের বাদ গেছে। তো অবশ্যই তোমরা চেষ্টা করবা যে এই সময়ের মধ্যে তোমাদের শর্ট সিলেবাসের বাইরে যে টপিক গুলা ছিল ওগুলা শেষ করে ফেলতে, মানে বাংলা গদ্য পদ্য যেগুলো ছিল ওগুলা শেষ করে ফেললে তাহলে তোমার পড়াটা একটু কমবে। আরেকটা হচ্ছে যে ম্যানেজমেন্ট। হ্যাঁ, সাধারণত একটা সাবজেক্ট সবারই সহজ লাগে, এটা হচ্ছে ম্যানেজমেন্ট। এটা যদি তুমি আগে থেকেই শেষ করে ফেলো, মানে কোচিং এ ধরো যাওয়ার আগে যদি তুমি ওই ম্যানেজমেন্টটা 1-2 বার করে ভালো করে রিভিশন দিয়ে ফেলো, তোমরা অনেকে বলো যে ভাই আমি তো পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমরা শর্ট সিলেবাস পড়ে আসছো, অনেকগুলো অধ্যায় তোমাদের বাদ গেছে, ওই অধ্যায়গুলো যদি তুমি আগে থেকে শেষ করে ফেলো কোচিং শুরুর আগে, তাহলে তোমার ভালো হবে। এখন হচ্ছে ভাই কোচিং শুরুর আগে শেষ করা এত দরকারটা কি? দরকার আছে। ধরো ম্যানেজমেন্টের লেকচার শিটটা আনা সহজ, একদিনে শেষ করতে পারলা, কিন্তু ইংরেজি, বাংলা বা অন্য অ্যাকাউন্টিং এর যে লেকচার শিট গুলো, ধরো হিসাব বিজ্ঞানের কথাই বলি, হিসাব বিজ্ঞান ধরো বিকৃত ফোনের ব্যয়, তুমি যতই মাল্টি ট্যালেন্ট হোক না কেন, তুমি কিন্তু একদিনে বিকৃত ফোনের ব্যয়টা শেষ করতে পারবে না, এটা অনেক বড়। যেমন ধরো ইংরেজি কোনো ফ্রেজ এন্ড ক্লজের অংশটা, এরকম সব বাংলা ইংরেজি সব জায়গায় কিন্তু তোমার অনেক বড় বড় থাকে, টপিক থাকে, ওইগুলা তোমাকে একটা লেকচার শিটের মধ্যে কোচিং এ পড়াই দিবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তুমি এইচএস এর সময় যে টপিকটা 1 মাস 2 মাস পড়ছো, ধরো অবশ্যই এইচএস এর সময় তুমি 2 মাস শিখছো, হ্যাঁ, প্রাইভেট বেসের মধ্যে 2 মাসে তুমি অবশ্যইটা শেষ করছো, কিন্তু অ্যাডমিশনে তোমাকে ও একদিনে অবশ্যই সাথে আরো একটা টপিক শেষ করে ফেলবে। তো বুঝছো তো? এই জন্য আমার পরামর্শ হচ্ছে কোচিং এর আগে যদি তুমি ম্যানেজমেন্ট এবং বাংলার মুখস্থ পাঠগুলো যদি শেষ করে ফেলতে পারো, তাহলে তোমার জন্য অনেক এগিয়ে যাবা। আরেকটা হচ্ছে অনেকে বলে যে মানে অনেকে না, এটাই পরামর্শ হচ্ছে যে ধরো ইংরেজির যে ভোকাবুলারি পার্টগুলো আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে ভোকাবুলারি শব্দার্থের যে অংশটা, তারপর হচ্ছে ধরো এই আরো যে টপিকগুলো আছে স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ড, এগুলো যদি তুমি আগে থেকে মুখস্থ করে ফেলো, তাহলে কিন্তু তোমার এক দাফলে তুমি আগে মানে অন্যদের থেকে এগিয়ে থাকবা আর কি। আবার অনেকে বলে যে ভাইয়া ভোকাবুলারি আমার একদমই মুখস্থ হয় না বা মনে থাকে না, ওই ক্ষেত্রে তুমি বারবার পড়ো, একটা সময় দেখবে যে তোমার অনেকগুলাই মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এরপরে কথা হচ্ছে যায় একদিন পড়ে অনেক পড়লাম, সারাদিন পড়লাম, পরের দিন পরের দিন পড়লাম না, বা আবার অনেক ক্ষেত্রে এরকম হয়ে যায় অনেক পড়াশোনা করলাম, মাঝখানে একটা ব্রেক দিলাম। যেমন আমার সাথে অনেকে পরিচিত এরকম হয়েছে যে অনেক পড়াশোনা করছে, হঠাৎ করে একটা বিয়ের দাওয়াতে যায় বা কোনো একটা জায়গায় যায়, ঘুরতে যায়, 5-6 দিন একটা গ্যাপ দেয়, এটা কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, অ্যাডমিশনের প্রস্তুতি এটা তুমি প্রত্যেক দিন পড়তে হবে, মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না। ধরো 3 মাস বা 4 মাস তুমি প্রস্তুতিটা নিবা, 10-15 দিন বা 7-8 দিন গ্যাপটা দেওয়া একদমই ঠিক হবে না। হুট করে গ্যাপ দিলে পড়াটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য চেষ্টা করবা যে এই 3-4 মাস একদম খুব বেশি মানে দরকার ছাড়া এক বেলাও মানে পড়া মিস না দেওয়া। মানে তুমি ডেইলি ধরো 8 ঘন্টা পড়ো, 9 ঘন্টা পড়ো, 6 ঘন্টা পড়ো, যাই পড়ো, এটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু ধারাবাহিক ভাবে পড়া। একদিন তুমি 18 ঘন্টা পড়লা, আরেকদিন তুমি 8 মিনিটও পড়লা না, এটা কিন্তু যাতে না হয়, ধারাবাহিক ভাবে যেন পড়াটা থাকে। হ্যাঁ, প্রত্যেক দিন যেন পড়াটা থাকে। হ্যাঁ, একদম বেশি অসুস্থ ওই সময় তুমি 1-2 দিন বন্ধ করতে পারো, কিন্তু বেশি বন্ধ করলে তোমারই ক্ষতি হবে। তুমি এতদিন অনেক কষ্ট করে আসলা, হুট করে একটা গ্যাপ দিলে তুমি একদম তলায় যাবা গা। এজন্য চেষ্টা করবা ধারাবাহিক ভাবে পড়তে। অনেকে প্রশ্ন করে যে কত ঘন্টা পড়বো বলতে অ্যাডমিশনের সময় যেমন আমাদের অনেকে বাবা মা বলে যে আমার ছেলেটা বা মেয়েটা মানে ফুটলেই পারে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু অ্যাডমিশনে হয় না। যেমন আমাদের ক্ষেত্রে দেখা গেছে যে এইচএস সময় কেউ কেউ বিদেশ থেকে আসে, আমাদের সময় অনেকদিন স্কুল কলেজ বন্ধ ছিল, তো কেউ বিদেশ থেকে আসে, পরীক্ষা দিয়ে 5+ এর মতো রেজাল্ট করছে। কিন্তু অ্যাডমিশনে
এটা হয় না। মানে মানে আমাদের বাবা মা বলে না, মানে আমার ছেলেটা বা মেয়েটা মেধাবী, একটু পড়লে পারে, এটা কিন্তু অ্যাডমিশনে হয় না। অ্যাডমিশনের ক্ষেত্রে মেধাবী দরকার না, অনেক বেশি পরিশ্রমী দরকার। মানে তুমি মানে একটু পড়লে পারবে এই বিষয়টা অ্যাডমিশনে ভুলিয়ে যাও, মানে তোমাকে অনেক বেশি পড়তে হবে। তো এই জন্য কতক্ষণ পড়তে হবে এই প্রশ্নের উত্তর হচ্ছে যায় পড়া, মানে হচ্ছে যায় তোমার নামাজ, ঘুম, এই হালকা একটু রেস্ট নেওয়া বাদে মানে বাকি সময় পুরোটাই তোমার পড়তে হবে। মানে তোমার টুকটাক যে কাজগুলো আছে এগুলা বাদে বাকি যতগুলো সময় বাঁচবে সবটাই তোমাকে পড়তে হবে। একটু পড়ি চান্স পাওয়া এটা দুঃস্বপ্ন, এটা করা যাবে না। মানে তুমি এই 2-3 মাস এইচএসসির পরে, ধরো আজকে এইচএসসি পরীক্ষা শেষ হলো, কালকে থেকে তোমার জার্নি শুরু। হ্যাঁ, তুমি বলে আচ্ছা আস্তে ধীরে বসবো আর কি, শুরু করবো আর কি, কোচিং শুরু হোক। তখন তুমি দেখবে যে কোচিং 1-2টা লেকচার শিট গেছে, তুমি একটা শেষ করলে, 2টা শেষ করলে, একটাতে আটকে গেলা, তো শিট জমে যাবে, তখন তোমার ওইখানে স্বপ্ন শেষ। এই জন্যই অবশ্যই পরীক্ষার পরের দিন বা আছে, এখন পরীক্ষা শেষ হইলো, একটু পর থেকে তোমার জার্নিটা শুরু। হ্যাঁ, তুমি না পড়লে কিন্তু তোমার বন্ধুটা কিন্তু ঠিকই পড়তেছে। হ্যাঁ, এখানে কিন্তু কেউ বলে না, কোন ইউনিভার্সিটি বলবে না যে তোমাকে 100-র মধ্যে 80 পাইলে তোমাদেরকে চান্স দিবে। হ্যাঁ, এটা মূল কথা হচ্ছে যে এতগুলা সিট, ওরা বলবে যে আমাদের 500টা সিট আছে, টপ 500-র মধ্যে তুমি আসো। তাহলে তুমি দেখো তোমার কিন্তু 80 পাওয়া মূল বিষয় না। যেমন আমাদের এইচএসসির মধ্যে আমিও 80 পাই, আমার বন্ধুও পাক, সমস্যা নেই, কিন্তু অ্যাডমিশনে তোমার মূল টার্গেট হচ্ছে একজন থেকে আরেকজনের পিছনে পালানো। হ্যাঁ, মানে তোমাকে আগে থাকতে হবে। তুমি 80 পাইলে 90 পাইলে এটা মূল বিষয় না, তুমি আরেকজন থেকে আগে থাকতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, এরপর অনেকে জিজ্ঞাসা করে এইচএসসির বইগুলা কিন্তু কাজে লাগে কিনা বা দরকার কিনা। যেমন আমাদের সি ইউনিটের ক্ষেত্রে ইংরেজি বইটা, টেক্সট বুকটা আমাদের তেমনটা লাগে না। বাংলা টেক্সট বুকটা তুমি হাতের কাছে রাখতে পারো, যেহেতু গদ্য পদ্যগুলো পড়তে হবে। অ্যাকাউন্টিং তেমনটা লাগে না, তবুও রাখতে পারো। ফিনান্স দ্বিতীয় পত্রের অংশ, থিওরি অংশটা লাগতে পারে, মানে রাখতে পারো। প্রথম পত্রটা তেমনটা লাগে না, কোচিং থেকে যে বইগুলা দিবে এগুলা থেকে তোমাকে পড়তে হবে। আচ্ছা, আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে কোচিং এর, মানে কোচিং থেকে যে বইগুলা দিবে এর পাশাপাশি কোনো বুক, মানে বই কিনা দরকার কিনা, আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও আশা করি আপলোড দিব 1-2 দিনের মধ্যে। তো আজকে তাহলে আমরা মূলত আলোচনা করলাম যে কি কি পড়বো, কি কি বাদ দিব। কি কি পড়বো, কি কি বাদ দেওয়ার জন্য আবারও বলতেছি, তোমাকে অবশ্যই বিগত সালে প্রশ্ন ব্যাংকটা খুব ভালো করে শেষ করতে হবে। অন্তত 2000 থেকে 2023 সাল পর্যন্ত যতগুলা বোর্ডে, মানে যতগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, মানে তোমার যে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়, ওগুলা বিগত সালে প্রশ্নগুলা তুমি যাচাই বাছাই করবা, কি কোন টপিক থেকে হইলো, কোনটা আসলো, কি কি আসলো, এগুলো যদি তুমি অ্যানালাইসিস করো, তাহলে তুমি সবার থেকে অন্তত এক ধাপ হলে এগিয়ে যাবা। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।